আচ্ছা, তো এটা আপাতত এইভাবে থাকো। এটা দেখি যে পরবর্তীতে কোনো কাজে লাগানো যায় কিনা। ওকে। আচ্ছা, এখন আমরা যদি এখানে সাইনেরটা নেই, এখানে সাইনেরটা নিলে পি সাইন জিরো, তার মানে এটা পুরোটাই জিরো। কিউ সাইন আলফা। আচ্ছা, এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এইখানে যদিও লিখতে ভুল হয়েছে, এটা কালকে সম্ভবত বোঝাইছিলাম। এই যে আমাদের এখানে যখন আমরা আর লিখছি, তখন এখানে কি এখানে আর এর ক্ষেত্রে কিন্তু কোণ নেওয়াটা ঠিক হয়নি। এটা কিভাবে এটা ঠিক হয়নি বলো তো? এই যে এটা, এইখানে কোণ মূলত কোনটা হবে? এই টোটালটা হবে। এটা বুঝছো? হুম, বুঝছি। আমরা এখানে কোণ নিছি মেইনলি এইটা। তো আমরা যদি এই কোণটা নেই, তাহলে এইটা আমাদের এন্টি ক্লকওয়াইজ, না সরি এটা ক্লকওয়াইজ। তাহলে এখানে লিখতে হবে -2 আলফা। এখন আমরা যদি এখানে -2 আলফা লিখি তাও হবে, অথবা এখানে আমাদের এন্টি ক্লকওয়াইজ পুরা কোণটা এখানে নিতে হবে। তাহলে আমরা যদি পুরা এখানে কোণটা নেই, এটা হবে 360 - 2 আলফা। এটা বুঝছো? আমরা যদি এখানে টোটাল কোণটা নেই, কারণ পুরোটা 360, আর পি থেকে আর এর মধ্যবর্তী হচ্ছে 2 আলফা, তাহলে 360 থেকে 2 আলফা এখানে বাদ দিলে পি থেকে আর এর এই টোটাল কোণটা পাওয়া যাবে, 360 - 2 আলফা। বুঝছো? হুম, বুঝছি। ওকে। তাহলে এখানে সিমিলারলি এইখানেও কিন্তু -2 আলফাই হবে। আচ্ছা, অথবা 360 মাইনাস এই 2 আলফা লিখলে সেম জিনিসই আসবে। এটা সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, তাহলে এটা হবে -sin 2 আলফা। অথবা তুমি যদি সাইন 360 - 2 আলফা লেখো, 360 মানে কত? 4 × 90। তার মানে সাইন চেঞ্জ হবে না, কিন্তু 360 মাইনাস সামথিং, এটা কোন চতুর্ভাগে? হুম। তৃতীয়। 360 মাইনাস সামথিং, এটা তৃতীয় চতুর্ভাগে। না না, চতুর্থ। হ্যাঁ, এটা হচ্ছে চতুর্থ। তাহলে এখানে চতুর্থ চতুর্ভাগের সাইন কি? নেগেটিভ। তাহলে এখানে চিহ্ন আসবে নেগেটিভ, সাইন -sin 2 আলফা হবে। তো তুমি সাইন -2 আলফা লিখলেও যা আসবে, অথবা 360 - 2 আলফা লিখলেও তাই আসবে। বুঝছো? হুম, বুঝছি। এখন এটা কিন্তু আমাদের এখানে কজের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, কারণ কজ -2 আলফা সমান প্লাস cos 2 আলফা, বাট সাইনের ক্ষেত্রে অবশ্যই এটা ভুল হবে। ওকে, তাহলে এটা আমাদের হইলো। তাহলে এটা তো জিরো, এখানে কিউ সাইন আলফা, আর এটা হবে এই মাইনাসটা আসবে sin 2 আলফা। তাহলে এখানে কিউ সাইন আলফা, এখানে হচ্ছে আর sin 2 আলফা সূত্র আমরা জানি। তাহলে এখান থেকে সাইন আলফা বাদ দেওয়া যায়। তাহলে এখান থেকে কজ আলফা সমান কি আসে? Q/2 আর আসে, এটা আসে না? হুম ওকে, তাহলে এখন ফ্রম ওয়ান, তাহলে পি প্লাস কিউ ইন্টু কজ আলফার মান হচ্ছে Q/2 আর, প্লাস আর cos 2 আলফা সূত্র হচ্ছে এইটা। তাহলে কজ স্কোয়ার জায়গায় এটা লিখলে হবে Q² 4R² -1। আচ্ছা, তো এটা আমরা এখন এই জায়গা থেকে এটা করি। তাহলে এখানে দূর, এটা হচ্ছে Q × Q/2, আর এখানে Q² লিখছি এখানে। তাহলে এটা হবে Q × Q/2 আর। তাহলে এখানে আছে পি
এইখানে আছে কিউ স্কোয়ার ডিভাইড বাই 2r। আচ্ছা এখন দেখো, এখন আমরা যদি r দ্বারা গুণ করি, এটা কি হবে? 2। এই যে 2 এবং 4 মিলে এখানে নিচে থাকবে একটা 2, এইখানে থাকবে একটা r। আর 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 স্কোয়ার বাদ গেলে এখানে থাকবে আর স্কোয়ার। তাহলে এখানে থাকবে কিউ স্কোয়ার, এটা বুঝছো? বুঝছি। আচ্ছা, তাহলে এবং মাইনাস ওয়ানের সাথে গুণ করলে মাইনাস আর। আচ্ছা, তাহলে এখানে আমাদের দুইটা দুইটা কিউ স্কোয়ার বাই 2r। তাহলে আমরা চাইলে এটাকে 2 × কিউ স্কোয়ার বাই 2r, তাহলে এটা হয়ে যাবে কিউ স্কোয়ার বাই আর মাইনাস আর। এখন আমাদের প্রমাণ এখানে কি, আর স্কোয়ারের মান বের করতে বলছে। ওকে, তাহলে আমরা যদি এখানে লসাগু করি, এটা হবে পি আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ডিভাইড বাই আর ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আর স্কোয়ার সমান হবে পি আর প্লাস কিউ স্কোয়ার। ম্যাথ কে হয়েছে? মিললো না তো। হুম, পি কিউ এর মধ্যবর্তী কোণ যেটা হবে, আর এর মধ্যবর্তী কোণ, পি এবং আর এর মধ্যবর্তী কোণ দ্বিগুণ, তাহলে এটা আলফা হলে এটা হচ্ছে 12। ঠিকই আছে তো? তাহলে এখান থেকে কস টু আলফার সূত্র হচ্ছে 2 cos² - 1, কারণ 1 প্লাস cos2 আলফা সে 2 cos² আলফা, তাহলে এটা হবে 2 cos² - 1। আচ্ছা ধরো, এইখানে হচ্ছে যে কিউ সাইন আলফা sin 2 আলফা 2 sin cos, এটা যাবে, সাইন আলফা কমন নিলে বাদ, তাহলে 2r cos আলফা থাকে। তাহলে cos আলফার মান হচ্ছে কিউ ডিভাইড বাই 2r। তাই বললো। তারপরে এখানে থেকে পি প্লাস কিউ, cos আলফার মান হচ্ছে কিউ ডিভাইড বাই 2r, তাহলে এটা হবে কিউ² বাই 2r। এইখান থেকে আর দ্বারা গুণ করলে 2 হচ্ছে বাদ যাবে, 2 r² বাদ যাবে, তাহলে এটা হচ্ছে কিউ² বাই 2r মাইনাস আর কিউ² বাই আর স্কয়ার। আচ্ছা, এটা না মিলার তো রিজন নেই, আমি তো সবকিছু ঠিক মতোই করলাম। পি কিউ এর অন্তর্গত কোণ, পি এবং আর এর দৈর্ঘ্য। আচ্ছা, এখানে দেখো, এখানে এখানে প্রশ্ন, পি কিউ এর অন্তর্গত কোণ হবে পি এবং আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ। দৈর্ঘ্য। আচ্ছা, এখানে এখানে আমরা লিখছি উল্টা আর কি, পি কিউ এর অন্তর্গত কোণ পি আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ, মানে পি আর এর অন্তর্গত কোণ যদি আলফা হয়, তাহলে পি কিউ এরটা হবে ওর দ্বিগুণ, মানে পি কিউ এরটা হবে 2 আলফা। বুঝছো? হ্যাঁ।
আচ্ছা, বুঝছি। এখন এই পুরো নিয়মটা আশা করি এটা এটা বুঝছো। মানে আমরা এখানে যেভাবে নিয়ে করছি সেই হিসাবে কোনো মানে ভুল হয় না আর কি, নিয়মটা এখানে ঠিক আছে। তো এখন তুমি এইটা এটা এখন পারবা না? এই যে যদি এটা আলফা এটা টু আলফা হয়। পারবো। আচ্ছা, এটা তুমি করিও। যদি না পারো এটা মানে নেক্সট ক্লাসে সলভ করবো এখন। বাট ম্যাথের নিয়মটা তো এখানে বুঝছো। লম্বাংশ নিয়ে তো আমরা অনেক আগেই শিখছি, এবং এখানে কেন ডান দিকে জিরো হইলো, আর এইখানে যে 360 মাইনাস এখানে টু আলফা, তাহলে এখন আমরা যদি এটা আলফা হয় এটা টু আলফা হয়, তাহলে এখানে 360 মাইনাস টু আলফা হবে, অথবা মাইনাস আলফা শুধু হবে আর কি। এটা আশা করি এটা বুঝছো। তাহলে এটা তুমি এটা করিও। আচ্ছা, এখানে এই যে প্রশ্নের বাংলা ভাষা ঠিক মতো না বুঝলে এগুলো সমস্যা হয়। তাহলে এখানে তুমি যেটা করবা এটা হচ্ছে যদিও এখানে চিত্রটা প্রপারলি হয় নাই। যদি এটা পি, এটা কিউ, এটা আর হয়, পি এবং আর এর মধ্যবর্তী কোণ আলফা হলে এটা হবে টু আলফা। আচ্ছা, এখানে এই চিত্রটা কিন্তু প্রপারলি হয় নাই, কারণ এই আলফার থেকে টু আলফাইতে ছোট হয়ে গেছে। তো এখানে চিত্রটা প্রপারলি আঁকায় তারপর এটা করবো। এখন এটা আশা করি এটা পারা উচিত। আমরা তো এখানে দেখলামই সবকিছু, জাস্ট এখানে আলফার জায়গায় টু আলফা, টু আলফার জায়গায় আলফা হবে আর কি, এইটা। ওকে। আচ্ছা, তো এখন আমাদের 8.2 এর যেগুলো বইয়ের ম্যাথ এগুলা। আচ্ছা, এটা পড়ো। আর এমনিতে এই যে জটিল সংখ্যা, বহুপদী, তারপর হচ্ছে যে কণিক, বিপরীত, ত্রিকোণমিতি, এগুলো রিভিশন দিয়ে রাখিও ঠিকঠাক মতো। ওকে। এখন এখানে বলছে যে এবিসিডি বর্গক্ষেত্রে এত বলসমূহ একটি বিন্দুতে ক্রিয়া করে দেখাও যে এরা ভারসাম্য সৃষ্টি করে। আর এখন যেহেতু প্রায় অলমোস্ট শেষ সময়, নেক্সট মাসে 26 তারিখে এক্সাম না? হ্যাঁ। আচ্ছা, তো এখন কিন্তু মানে তোমার চ্যাপ্টার ভিত্তিক এক্সাম দিয়ে লাভ নেই এখন, কিন্তু সাবজেক্ট ভিত্তিক বা পেপার ভিত্তিক এক্সাম দিতে হবে আর কি। তো এগুলো তুমি প্রিপারেশন নিয়ে রাখো। পুরো পুরো সব সাবজেক্টের পুরো ফার্স্ট পেপারের উপর বা সব সাবজেক্টের পুরো সেকেন্ড পেপারের উপর এক্সাম দিলে তখন বুঝতে পারবে যে তোমার অ্যাকচুয়াল প্রিপারেশনটা কিরকম। কারণ এখন তো চ্যাপ্টার ভিত্তিক এক্সাম দিলে এক্সাম তো ভালো হবেই, মানে একটা চ্যাপ্টার থেকে তো পড়লে সবকিছু মনে রাখা যায় মোটামুটি, কিন্তু পুরো সবগুলা মনে রাখা টাফ। তো এখন এই যে সবগুলোর উপর এক্সাম দিলে তখন বুঝতে পারবে যে প্রিপারেশনটা আসলে কিরকম। ওকে। এবিসিডি একটি বর্গক্ষেত্র। এখানে বল দেওয়া 5টা। বল সমূহ একটি বিন্দুতে ক্রিয়া করে। একটা বিন্দুতে ক্রিয়া করে। আচ্ছা, একটা বিন্দু থেকে আমরা এখানে 5টা বল কিভাবে দেখাবো? একটা বিন্দুতে কি ক্রিয়াশীল। আচ্ছা, একটা জিনিস এখানে খেয়াল করো। আমরা এইখানে যে কনসেপ্টটা ব্যবহার করব, এটা হচ্ছে সামান্তরিক সূত্রের যে কনসেপ্ট। এটা যদি পি আমরা যদি ভেক্টর ফরম্যাটে লিখি, যদি এটা কিউ হয়, আমরা যদি এখানে ভেক্টর ফরম্যাটে লিখি, এবং এটা হচ্ছে আমাদের লব্ধি, এটা হচ্ছে আমাদের লব্ধি। ভেক্টর ফরম্যাটে লিখলে এখানে কি লেখা এখানে যাবে বলো তো? আর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। লব্ধিকে ভেক্টর ফরম্যাটে লিখলে
স্বাভাবিক যোগফল আকারে লেখা যায়, তাহলে এইখানে একটা বিন্দু থেকে কিন্তু এই বলগুলো ক্রিয়াশীল। তাহলে পি এবং কিউ যদি একটা বিন্দু থেকেই ক্রিয়াশীল হয়, তাহলে এদের লব্ধি কি হবে? এদের ভেক্টর যোগফলের সমান। আচ্ছা, তো এখানে একটা বর্গক্ষেত্রে একটা বিন্দু থেকে পাঁচটা বল তো এখানে দেখানো পসিবল না। আমরা এখানে একটা বিন্দু থেকে কিভাবে পাঁচটা বল দেখাবো? আচ্ছা, তো সেই জন্য আমরা যদি এই কনসেপ্টটা এখানে ব্যবহার করি, তাহলে এখানে বলগুলোর লব্ধি সবাই যেহেতু একই বিন্দু থেকে ক্রিয়াশীল, তাহলে বলের লব্ধি কি হবে? সকল বলের ভেক্টর যোগফলের সমান। এটা বুঝছো? হ্যাঁ। এবং এরা কিন্তু অলরেডি ভেক্টর ফরম্যাটই আছে, তাহলে এগুলোকে সবগুলোকে আমরা যদি যোগ করে দেই, তাহলে লব্ধি হচ্ছে এটা। এটা বুঝছো না? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, ধরো এইখানে চিত্রে যেভাবে আঁকছে, আমি এটা একটা আঁকাই। এটা হচ্ছে এ, বি, সি, ডি। এখানে চিত্রটা আঁকছে এইভাবে। আচ্ছা, এ বি বল, বিসি বল, সিডি বল, ডি এ বরাবর একটা বল, আর আরেকটা হচ্ছে ডি বি বরাবর। আচ্ছা। ও আচ্ছা, এখন এখন বুঝছি। এখানে আমাদের মেনলি বাহুগুলাকে একটা বল দ্বারা এখানে প্রকাশ করছে আর কি। তাহলে ডি বল হবে, ডি বি হবে এইদিকে। আচ্ছা, তাহলে এখানে আমাদের এখানে ত্রিভুজের বাহুগুলা দ্বারাই মেইনলি বলটা প্রকাশ করছে। তাহলে এ বি, এ থেকে বি বরাবর, বি থেকে সি বরাবর, সি থেকে ডি, ডি থেকে এ, আর একটা আছে ডি থেকে বি। এইগুলো হচ্ছে আমাদের বলের ডিরেকশন গুলো প্রকাশ করে। এটা এখন আশা করি বুঝছো। ওকে। এখন এখন যে আমাদের দেখাইতে বলছে এটা ভারসাম্য সৃষ্টি করে, তো আমাদের কি প্রমাণ করলে এটা আমাদের দেখানো হবে যে এরা ভারসাম্য সৃষ্টি করে? বলো, বলো। এদের লব্ধি যদি জিরো। হ্যাঁ, এদের লব দিয়ে আমাদের জিরো দেখাইতে হবে। এ বি, সি, এবং হচ্ছে যে ডি এ, এবং হচ্ছে যে সি ডি, আর প্লাস ডি থেকে। আচ্ছা, দাঁড়াও এটা দেখি। এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, তাহলে টু সি ডি, টু ডি। এ বি এবং বি সি, সি ডি এবং ডি। আচ্ছা, এইখানে এখানে খেয়াল করো। ম্যাথটা ভাবছিলাম যে সহজ আছে, কিন্তু এইখানে এগুলা বুঝাইতে গেলে অনেক প্যারা। আচ্ছা, এটা বুঝো। একটা বল এই বরাবর ক্রিয়াশীল, একটা বল এই বরাবর ক্রিয়াশীল, একটা বল এই বরাবর ক্রিয়াশীল, আর একটা বল এই বরাবর ক্রিয়াশীল। এবং যেহেতু বাহুগুলো দ্বারা চারটা বল এখানে প্রকাশ করা হয়েছে, তার মানে আমাদের বাহুগুলার দৈর্ঘ্য যা হবে, বলের মানটা তাই হবে। আমরা ভেক্টর যখন পড়ছিলাম, ভেক্টরের ফার্স্ট ক্লাসে পড়ছিলাম যে এই যে একটা ভেক্টরকে যখন একটা সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়, তখন এই সরলরেখার যে দৈর্ঘ্য, এটা ভেক্টরের মান প্রকাশ করে। এটা আমরা ফার্স্ট ক্লাসে পড়ছিলাম ভেক্টরের।
যদি ভেক্টর রিভিশন দিয়ে থাকো তাহলে এগুলো নোট নোট খাতা এগুলো আছে। তাহলে এখন এটা যেহেতু বর্গ, তাহলে এখানে চারটা বাহুই সমান। তাহলে এখানে যদি বাহুগুলো দ্বারা ভেক্টরকে প্রকাশ করা হয় তাহলে ওই ভেক্টর গুলোর মানও সমান হবে না। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে আমরা এখানে সবগুলা ভেক্টর কি পি ধরে নিলাম। আচ্ছা বলো, এই এই চারটা বা এইখানে যে চারটা বল ক্রিয়াশীল আছে এদের লব্ধি কত বলো তো? এদের লব্ধি হচ্ছে 2p। টুপি? না, হয় না। এটা কিভাবে টুপি? আমরা তো আহ, আমাদের কালকে মেবি এই টাইপের একটা ভেক্টর শিফটিং আমরা পড়ছিলাম। এখন দেখো, আমরা যদি এই পয়েন্টে ভেক্টর শিফটিং করি তাহলে এই পিটাকে আমরা নিয়ে যাব সামনের দিকে। আচ্ছা, তাহলে এই পিটা আসবে এই এই বরাবর উল্টো দিকে, আর এই পিটা আসবে এই বরাবর নিচের দিকে। এইভাবে হবে না ভেক্টর শিফটিং করলে? হ্যাঁ। তো এখন এখানে এই লব্ধি এখানে কত? এখানে লব্ধি কত? এটা বুঝতেছো না? এটা এখানে বুঝবে না? লব্ধি 0। হ্যাঁ, লব্ধি জিরো হবে, সহজ জিনিসটা। তাহলে এখানে লব্ধি হচ্ছে জিরো। আচ্ছা, তাহলে আমরা এখানে এই কাজটাই করব। আচ্ছা, এখন এটাকে আমরা, আচ্ছা আমি আগে এটা লিখি, তারপর এটা দেখো। 2ab আছে, 2bc আছে, 2cd, এবং আমার একটা 2da দরকার। আচ্ছা, এখানে খেয়াল করো, 2ab আছে, 2bc আছে, এখানে 3cd আছে, আমি তার মধ্যে থেকে 2cd লিখছি, তাহলে একটা সিডি আরো থাকবে। এখানে একটা ডিএ আছে, আমি 2da লিখছি, তাহলে এখানে একটা ডিএ বিয়োগ হবে। আর এখানে ডিবি আছে। আচ্ছা, তো এই ম্যাথটা বোঝার জন্য আমাদের অনেকগুলা নলেজ এখানে লাগতেছে। আচ্ছা দেখ, এইটা পুরোপুরি বুঝলে অনেকগুলো এখানে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এইটাতে আমরা আমরা যেটাতে ভেক্টর শিফটিং করলাম, এখানে সবগুলা বল শুরুতে একই ক্রমে ছিল। এটা খেয়াল করো, সকল বল কিন্তু শুরুতে একই ক্রমে ছিল, একই ক্রমে এখানে ছিল না? হ্যাঁ। আচ্ছা, তো এখানে সমান মানের চারটা বল একই ক্রমে ক্রিয়াশীল থাকলে তাদের লব্ধি এখানে কত আসতেছে? জিরো। তো আমরা এখানে এই জিনিসটা নিয়ে আসার জন্য সবার সামনে টু নিয়ে আসছি। তাহলে এখানে হবে এ বি, বি সি, সি ডি, এবং হচ্ছে ডি থেকে এ। এখন এখানে খেয়াল করো, এই চারটা দ্বারা কিন্তু একই মানের ভেক্টর প্রকাশ করে, কারণ চারটা বর্গের চারটা বাহু, তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য সমান হলে এই চারটা ভেক্টরের মান সমান হবে। এবং এ বি সি, বিসি, সিডি এবং ডি এ এরা একই ক্রমে এখানে ক্রিয়াশীল না? তাহলে এই, আচ্ছা, আমরা এখানে কিন্তু ভেক্টর যোগফল লিখছি, ভেক্টর যোগফল দ্বারা কি প্রকাশ করে? লব্ধি প্রকাশ করে। তাহলে এই চারটার ভেক্টর যোগফল দ্বারা তাদের লব্ধি প্রকাশ করে, তাহলে এরা একই ক্রমে ক্রিয়াশীল এবং মান সমান। তাহলে এদের এখানে লব্ধি হবে কত? জিরো। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে। এবং এটা আমরা ভেক্টরে, এটা ভালোভাবে আমরা পড়ছিলাম। ধরো যে এইটা এ বি, এটা হচ্ছে এ বি ভেক্টর। এখন আমি যদি এইটার বিপরীত ভেক্টর লিখতে চাই, তাহলে এটা কি হবে? মাইনাস এবি হবে না? হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, তাহলে এখানে টু কমন নিয়ে আমাদের এইগুলা তো এখান থেকে চলে গেল। তাহলে আমাদের বাকি থাকে সি ডি, মাইনাস ডি এ কে এখানে কি লেখা যায়, প্লাস এডি লেখা যায়। এটা কি বুঝছো? আমি যদি মাইনাস ডি এ কে প্লাস এডি লেখা যাবে না, কারণ এডি কি আছে, এডি কি, এডি হচ্ছে ডি এর এখানে আচ্ছা, এটা এটা বুঝো না, এখানে দেখো, এখানে সামনে একটা মাইনাস আছে। ডি এ সমান কি লেখা যাবে, মাইনাস এডি লেখা যাবে না? হুম। তাহলে এখন এখানে কি আছে, মাইনাসে মাইনাসে প্লাস এডি হলো না? হ্যাঁ, এটা বুঝছো? বুঝছি। আচ্ছা, আর এখানে ডিবি তো আছে। ওকে, এখন এটা খেয়াল করো, সিডি এডি সিডি এবং এ ডি। সিডি এর জায়গায়, আচ্ছা ধর, এখানে তো সি থেকে এ থেকে ডি, আর হচ্ছে যে ডি থেকে বি। আচ্ছা, এখানে এই যে এটা একটু খেয়াল করো, ত্রিভুজ, আচ্ছা এখানে তো লেখার জায়গায় নেই, আচ্ছা তারপরে লিখি, ত্রিভুজ এ বি ডি তে এখানে খেয়াল করো, ত্রিভুজ এ বি ডি তে তুমি তুমি ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করো, তাহলে এখানে কি হবে? এই চ্যাপ্টারও কিন্তু ত্রিভুজ সূত্র শেখানো হয়েছে। ত্রিভুজ এ বি ডি তে ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করো, করলে সমীকরণটা কি আসবে বলো? ত্রিভুজ সূত্র মনে আছে? হুম। হ্যাঁ, মনে তো আছে, যে কোনটা নিব তার বিপরীত বাহু নেওয়া লাগবে মানুষে। ওইটা ত্রিভুজ সূত্র। এইখানে এই ত্রিভুজ সূত্র ছিল এই যে এটা, একই ক্রমে যদি এখানে দুইটা ক্রিয়াশীল হয় তাহলে তাদের লব্ধি হবে যেটা উল্টো দিকে ক্রিয়াশীল থাকবে ওইটা। তাহলে এখানে একই দিকে ক্রিয়াশীল আছে ডি এ প্লাস এ বি, এইটা সমান হবে যেটা উল্টো দিকে এখানে ক্রিয়াশীল আছে মানে ডি বি। এইটা ছিল ত্রিভুজ সূত্র, এটা বুঝছো? বুঝছি। তো আমরা তো ওই দিন ত্রিভুজ সূত্র পড়ছিলাম, বহুভুজ সূত্র পড়ছিলাম। আচ্ছা, তাহলে এখানে প্রথম পার্টটুকু জিরো, সিডি এইখানে আছে, এ থেকে ডিও আছে, তাহলে এখানে ডিবি সমান এখানে কি লেখা যাবে, ডি থেকে এ এবং এ বি। এটা আশা করি বুঝছো। আচ্ছা, জিরো। আচ্ছা, এখন খেয়াল করো, সিডি এবং এবি এই দুইটা হচ্ছে মানের দিক থেকে পরস্পর সমান, মানে আমরা সিডি এবং এবি হচ্ছে এখানে দুইটা সমান ভেক্টর না, মানে দুইটা পরস্পর সমান্তরালে তো আছে, মানে এরা মানের দিক থেকে সমান এবং পরস্পর সমান্তরাল। কিন্তু যদি আমি এখানে ভেক্টর চিহ্ন দিই তাহলে এখানে কি হবে বলতো, সিডি এবি এর উল্টো দিকে ক্রিয়াশীল, তার মানে এখানে কি বলা যাবে, সিডি হচ্ছে এবি এর বিপরীত ভেক্টর অথবা এবি হচ্ছে সিডি এর বিপরীত ভেক্টর। এটা বুঝছো?
হুম, বুঝছি। তাহলে এখানে আমরা যদি ভেক্টর ফর্মুলা লিখি, যে কোনো একটার সামনে অবশ্যই মাইনাস দেওয়া লাগবে। তুমি সিডি এর সামনে মাইনাস দিতে পারো অথবা এবি এর সামনে মাইনাস দিতে পারো। বুঝছো? হ্যাঁ। কারণ এই দুইটা পরস্পর বিপরীত ভেক্টর। আচ্ছা, তাহলে এখানে তাহলে সিডি সমান এখানে কি লেখা যাবে? মাইনাস এবি। আচ্ছা, সেম জিনিস। আমি যদি ডি, এখানে ডি এ আছে, আমি যদি এডি লিখি, তাহলে এখানে কি হবে? একটা মাইনাস চিহ্ন দেওয়া লাগবে না? হ্যাঁ। আর এখানে প্লাস এবি আছে, তাহলে সবগুলো মিলে এখানে কি আসছে? জিরো। তাহলে আমাদের ফাইনালি বলগুলো লব্ধি জিরো আসতেছে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। অথচ বইয়ে এটা 2 লাইনে সমাধান করে দেওয়া। তো এটা আমি ভাবছিলাম যে 2 লাইনই হয়ে যাবে, বাট এখানে অনেক কিছু বোঝার জিনিস আছে। তো এখানে যত কিছু বোঝাইছি এগুলো রিভিশন দিবা। এগুলো আমাদের নেক্সট অনেক অনেক হেল্প করবে আর কি। তাহলে এখন যেহেতু সবগুলা বলের লব্ধি শূন্য, অতএব এরা সাম্যাবস্থায় আছে। এইখানে যা যা এখানে বুঝাইছি এগুলো আবার, এগুলো নিজে আবার লিখে লিখে প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে হয়ে গেছে। তো আজকে ম্যাথ গুলা মোটামুটি অনেক লেন্দি ছিল এবং এবং বোঝার মতো ছিল। 2 ঘন্টায় এখানে কয়টা ম্যাথ করছি? 4-5টাও তো হয় নাই। আচ্ছা, এটা যে সাম্যাবস্থায় থাকবে এটা আমরা নেক্সট দিন করব। এটা অনেক বড় আছে। 4:7:1, 4:7:11, এই 3টি বল একটি বিন্দুতে ক্রিয়ারত থাকলে বল তিনটি কি সাম্যাবস্থায় থাকবে? আচ্ছা। আচ্ছা, দেখো এই যে এই ম্যাথটা কিন্তু এমসিকিউ তে আসার জন্য খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথ। এটা একটু জেনে রাখো যে যদি তিনটি বলকে, এটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। কোন ত্রিভুজের 3টি বাহু দ্বারা একই ক্রমে প্রকাশ করা যায়, তাহলে তারা সাম্যাবস্থা সৃষ্টি করবে। এইটার জন্য আমাদের ত্রিভুজ সূত্র অবশ্যই জানতে হবে, এবং আমরা তো এটা এখনই পড়লাম। দেখো এটা পি, এটা কিউ, ধরো এটা ধরো পি, এটা কিউ, তাহলে এখানে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করার জন্য আর হইতে হবে বিপরীত ক্রমে। আচ্ছা, এখানে পি কিউ দিয়ে না বুঝায় আমরা এটা বাহু দিয়ে বুঝাই, তাহলে সুবিধা হবে। এখানে খেয়াল করো, এটা হচ্ছে ধরো এবি, এটা হচ্ছে বিসি, এটা হচ্ছে সি। তাহলে আমরা এখানে এখানে ত্রিভুজ সূত্র অনুযায়ী কি লিখতে পারবো? এবি প্লাস বিসি, এ বি, এখানে সমান এটা কে, তাহলে এখানে লিখতে হবে মূলত এসি, তাই না? কারণ এই যে আমাদের লব্ধি ভেক্টরটা কি বিপরীত দিকে এ থেকে সি বরাবর পেয়েছিল, এটা বুঝছো? হুম, বুঝছি। আচ্ছা, দেখো এখন আমি যদি এটাকে একই ক্রমে দেই, এবি
বিসি। আচ্ছা, এসি কে চাইলে আমি মাইনাস সি এ লিখতে পারি না? অবশ্যই লেখা হুম। যায়। তাহলে সি এ কে আমি যদি এইদিকে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে প্লাস ইজ ইকুয়াল টু জিরো। এখন মনোযোগ দিয়ে শোনো, এইখানে খেয়াল করো, এই যে এই তিনটা বল একই ক্রমে ক্রিয়াশীল, এ বি, বিসি এবং সি এ একই ক্রমে ক্রিয়াশীল। তাহলে যদি একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর একই ক্রমে তিনটা বল ক্রিয়াশীল থাকে তাহলে তাদের লব্ধি কত হয়? জিরো। এটা আমরা ভেক্টরও শিখছিলাম। তাহলে একই ক্রমে ক্রিয়াশীল তিনটা বলের লব্ধি হবে জিরো, তাহলে তারা ভারসাম্য সৃষ্টি করতে পারবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, 4, 7 এবং 11। তাহলে একটা বল যদি হয় ধরো 4 নিউটন, আর একটা 7 নিউটন, আর একটা 11 নিউটন। 4, 7, 11। আচ্ছা, তুমি এটা তুমি এটা জ্যামিতির নলেজ থেকে বলো, 4, 7, 11 এই তিনটা যদি কোনো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হয় এখানে, তাহলে কি ত্রিভুজ বানানো যাবে কি যাবে না? যাবে। যাবে না। হুম। এখানে ত্রিভুজ বানানোর শর্ত কি? ছোট দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে অবশ্যই বড় হইতে হবে, এটা হচ্ছে শর্ত। তাহলে ছোট বাহু হচ্ছে 4 এবং 7, 11। এটা আমাদের যেটা, এখানে আমাদের যেটা তৃতীয় বাহু, এটার সমান। সমান হইলে এখানে ত্রিভুজ গঠন করা যাবে না। যদি বড় হইতো তখন ত্রিভুজ গঠন করা যাইতো। তার মানে 4, 7 এবং 11 এই তিনটা দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা যাবে না। যদি যাইতো তখন এরা সাম্যাবস্থা সৃষ্টি করতে পারতো, যেহেতু যাচ্ছে না তার মানে সাম্যাবস্থা সৃষ্টি করতে পারবে না। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। এবং লোক এখানে সাম্যাবস্থা সৃষ্টি করা সম্ভব কিভাবে এখানে বলো তো? যদি 4 নিউটন এবং 7 নিউটন একই দিকে এখানে কাজ করে তাহলে তাদের এখানে লব্ধি হবে কত? 11। 11 হবে না যদি এরা একই হ্যাঁ। দিকে কাজ করে? আর যে আর একটা যে বল আছে 11 নিউটন, এটাকে আমরা যদি এটার বিপরীত দিকে দেই এইখানে, তাহলেই তো লব্ধি শূন্য আসছে। বুঝছো? হুম, বুঝছি। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আর আমি আমি স্লাইডটা এখনই এখনই দিয়ে দিচ্ছি, এগুলা ভালোভাবে প্র্যাকটিস করবো। আচ্ছা। ঠিক আছে।